প্রসঙ্গে এই যে আমার কাছে এটা আছে যে স্বাক্ষর নকল করে ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে, যদিও সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাতের কারণে বহিষ্কার করা হয়েছে। আমার কাছে হাইকোর্টের এখানে ভার্ডিক্টও আছে। নিজের ও পরিবারের পক্ষে সাফাই গাইতে এভাবেই একটি টক শোতে হাজির হন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তখনকার সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না শোনার জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে। এর ঠিক পরদিনই তার বিরুদ্ধে ঢাকায় মবের মাধ্যমে চাঁদাবাজি চালানোর অভিযোগের ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় কোটি টাকা চাঁদা দেওয়ার অভিযোগে গ্রেফতার তরুণ জানে আলম অপু ভিডিও বার্তায় এই অভিযোগ তোলেন। ১ আগস্ট ডিবি পুলিশ গ্রেফতার করার আগেই ভিডিওটি তৈরি করেন অপু। পরে তার বন্ধুদের সহায়তায় সেটি ছড়িয়ে পড়ে ১৩ আগস্ট। উপদেষ্টা ভোর ৪টার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা, আর আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়। ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ১৩ আগস্ট ফেসবুকে দাবি করেন অপুর ভিডিও বার্তা কিছুদিন আগেই তার হাতে পৌঁছায়। বিষয়টি নিয়ে তিনি অনুসন্ধান শুরু করলে জেনে যান আসিফ। একাধিক অনুরোধের চাপে সেটা প্রকাশ করতে না পারার কথাও জানান জাওয়াদ নির্ঝর। এরই মধ্যে অপুর পুরো বক্তব্যটি কেউ ছেড়ে দেয় অনলাইনে। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। এই সকল ভাইরা, এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে, সে ওই গত বছর জুলাইতেও ৫০,০০০ ৬০,০০০ টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো, এখন সে সিএফ মোটো চালায়। যাই হোক, এটা চোখের সামনে আপনাদের কে কি করছে, আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে। অপুর বিস্ফোরক ভিডিও বার্তা এবং এটি প্রকাশ পাওয়ার ঠিক আগের দিন খালেদ মহিউদ্দিনের টক শোতে হাজির হয়ে আসিফের প্রায় ২.৫ ঘন্টার সাফাই তৈরি করেছে অনেকগুলো প্রশ্ন। সামরিক বাহিনী বা অন্য কোনো একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন, আপনি কি এইটা একটু খালেদ ভাই, অন পেপার তো অনেক কিছুই থাকে, কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ার পরদিন অপুর স্ত্রী এবং আসিফ মাহমুদের বক্তব্য থেকেও ঘনীভূত হয়েছে রহস্য। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম ২০২২ সালে। গত ২০২৪ সালের ৫ আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। আসিফ মাহমুদের পক্ষে হঠাৎ করেই ১৪ আগস্ট সংবাদ সম্মেলন করেন অপুর স্ত্রী আনিশা। দাবি করেন বিএনপি নেতা ইশরাক হোসেনের চাপে ভিডিও বক্তব্য দেন অপু। এর আগে ৩১ জুলাই রাতে তাকে নিয়ে যাওয়া হয় ইশরাকের বাসায়। যারা ওকে তুলে নিয়ে গেছে রাত্রেবেলায় তাদের চাপেই সে এটা করছে। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে, ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে। তবে আনিশার বক্তব্যে রয়েছে নানা অসঙ্গতি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন ১ আগস্ট সকালে অপুকে ডিবি পুলিশ গ্রেফতার করার পরদিন ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গ্রেফতার নিয়ে চলে পুলিশের লুকোচুরি। ৩ তারিখে যেটা হয়েছে, ২ তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। ৩ তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্ত আছে, আমি বলছি অপু কোথায় আছে, ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই। পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম, উনি বললো যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি, অপু আমাদের কাছে না। হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে, সেফ আছে। এরপর অপুকে ব্যাপক নির্যাতন ও ব্ল্যাকমেইলিং করার অভিযোগ তোলেন তার স্ত্রী। পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে, বলছে যে যতদিন রিমান্ড দরকার তারা নিতে পারবে, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। অপুকে রিমান্ডে রাইখা ব্ল্যাকমেইল করছে। কিরকম ব্ল্যাকমেইল? ২০০০ পুলিশ হত্যা, এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে। ৪ দিনের রিমান্ড, একটা ছেলে অমানবিক, খায় নাই দায় নাই কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়াস্ট হয়ে যাবে, যেই কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি। আপনারা জানেন ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হয়েছে। অপুকে কারাগারে ফাঁসির আসামিদের কক্ষে রাখার অভিযোগও করেন আনিশা। ৫ জন আসামি, একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে। আনিসার দাবি আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের জড়িত থাকার শিকড়
স্বীকারোক্তি আদায়ের জন্যই অপুকে রিমান্ডে নির্যাতন করে পুলিশ। ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। এনসিপির আয়োজনে সংবাদ সম্মেলন করার বিষয়টিও মুখ ফসকে জানিয়ে দেন আনিশা। যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আসিফের সাফাই গাইতে অপুর স্ত্রী সংবাদ সম্মেলন করলেও উল্টো বিপাকে পড়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টার নিয়ন্ত্রণে থাকা পুলিশের মাধ্যমে সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ফাঁসানোর চেষ্টা চলছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এমনকি এতে ডক্টর ইউনূসেরও সায় থাকা নিয়েও বাড়ছে সন্দেহ। অনেকের ধারণা সেফ এক্সিট নিশ্চিত করতে এখন বিএনপির সহায়তা নিচ্ছেন ডক্টর ইউনূস। এ কারণেই আসিফ সহ এনসিপি নেতাদের দুর্নীতির তথ্য সামনে আনছে সরকারের ভেতরের আরেক সরকার। 5 আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক দিকে ভাগ হয়ে গেছে। এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না। ভিডিও ভাইরালের ঘটনার পরদিন আসিফ মাহমুদের বক্তব্যে আরো ঘনীভূত হয়েছে রহস্য। ঘটনার রাতে ওয়েস্টিন হোটেলের পাশে যাওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করতে পারেননি তিনি। দাবি করেন সেই রাতের কথা তার মনে নেই। তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা কি আপনি কি না? আবার সরকারি প্রটোকল ছাড়াই গভীর রাতে ঢাকায় নিয়মিত ঘুরে বেড়ানোর কথাও স্বীকার করেন বহু কারণে বিতর্কিত এই উপদেষ্টা। তার দাবি হাঁসের মাংসের খোঁজে চলে তার নৈশ অভিযান। আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনার জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। আসিফ মাহমুদের বক্তব্য থেকে বোঝা যায় অভিযোগ সরাসরি অস্বীকার করার উপায় নেই তার। হয়তো অনেক তথ্য প্রমাণের জালে বন্দী হয়ে পড়েছেন ডক্টর ইউনূসের এই নিয়োগকর্তা। আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়, যেহেতু তারপর অনেক কিছু বললাম, কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে। সামনের বিপদ আজ করতে পেরেই আসিফ আগে থেকেই সাফাই গাইতে খালেদ মহিউদ্দিনের টক শোতে হাজির দিয়েছেন বলেও আছে সন্দেহ। ওই অনুষ্ঠানেও দেয়া হয় সরকারের ভেতরের সরকারের ইঙ্গিত। আসিফকে নিষ্পাপ প্রমাণ করতে সঞ্চালকের চেষ্টাও ছিল চোখে পড়ার মতো ছিল, এবং ওই দিন উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে পর্যন্ত আমি উপস্থিত ছিলাম না। আমার কাছে যেহেতু আমি স্টেশনের দায়িত্বে আছি, সেই জায়গা থেকে আমার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হয়। আমার এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়, রাজনৈতিক বিভিন্ন ব্যাপারে এখানে আছে। অ্যাবসলিউটলি। এবং বাংলা ভাষায় এই প্রবাদটাকে আমরা বলি যে পরের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা। এমন বহুপাক্ষিক সহায়তাও আসিফ মাহমুদকে কতদিন দায়মুক্ত রাখতে পারবে? এনসিপির উপর থেকে ডক্টর ইউনূসের আনুকূল্যের হাত সত্যিই সরে গেছে কিনা সেটি এখন দেখার অপেক্ষা। গুলশান কাণ্ডের মতো এমন আরো অনেক কিছু সামনে দেখার আশঙ্কা করছেন আসিফ মাহমুদও। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। আমরা সেগুলো ডিবাঙ্ক করেছি এবং এখন দেখছেন, সামনেও হয়তো দেখবেন। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।